বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ বিভাগের ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা পুরাতন সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতেছ, তাদের জন্য আজকে আমি ধারাবাহিকভাবে এমসিকিউ এর ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এমসিকিউ এর প্রথম ভিডিও, অর্থাৎ অধ্যায় 1 বাস্তব সংখ্যার। এই বাস্তব সংখ্যা থেকে কমপক্ষে একটা এমসিকিউ পরীক্ষার মধ্যে এসে থাকে। তো শুধুমাত্র এসএসসি বা দাখিল নয়, বাংলাদেশের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, চাকরির পরীক্ষা বলো, বিসিএস পরীক্ষা বলো, অর্থাৎ যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সব পরীক্ষার মধ্যে এসএসসি এবং দাখিলের গণিত বই থেকে অবশ্যই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে। তো আমি মূলত টার্গেট করেছি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা 2025 সালে রয়েছে তাদের টার্গেট করে আজকে ভিডিও আপলোড দিচ্ছি। তো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী যারা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদেরও ফায়দা হবে। তো যাক, আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, আলোচনায় শুরু করতেছি। তো আপনারা জানেন সাধারণ গণিতের 17টা অধ্যায় রয়েছে। এই 17টা অধ্যায়ে অনেক এমসিকিউ, যেগুলা গাইড বই বের করলে একটা স্টুডেন্ট পাগল হওয়া ছাড়া ভালো হওয়ার কোনো পথ নাই। তো আমি কি করেছি, প্রতিটা অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 6টা বা 7টা এমসিকিউ করার পরে আপনার এই একটা অধ্যায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ টাইপ ভিত্তিক আমি এমসিকিউগুলোকে সাজিয়েছি। যদি একটি টাইপের একটা এমসিকিউ কোনো স্টুডেন্ট ভালোভাবে আয়ত্ত করতে পারে বা বুঝতে পারে, তাহলে এই টাইপের যত এমসিকিউ বোর্ড পরীক্ষায় এসেছে সবগুলো পারার কথা। তো আজকে অধ্যায় 1 বাস্তব সংখ্যার মধ্যে যে টাইপগুলো নিয়ে এসেছি, টোটাল টাইপ হচ্ছে 4টা টাইপ। এই 4টা টাইপ যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে অবশ্যই এই অধ্যায়ের আর কোনো এমসিকিউ এর সমস্যা হবে না। তো প্রত্যেকটা টাইপের পরে আমি বোর্ডে আসা একটা প্রশ্ন সলিউশন করে দেখাবো। আপনারা ভালোভাবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন। যদি অঙ্কগুলো একটা অঙ্ক ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ এই টাইপের যত অঙ্ক আছে সেগুলো আয়ত্ত করতে পারবেন। তো কথা বাড়াচ্ছি না, টাইপ 1-এর মধ্যে আমি রেখেছি সাধারণ বা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়ার পরে বা পৌনঃপুনিক একটা সংখ্যা দেওয়ার পরে বলতে পারে সাধারণ অথবা সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তো এই সংক্রান্ত একটা অঙ্ক 0.3 পৌনঃপুনিক 6 9 পৌনঃপুনিক। এই সংখ্যাটার আমরা সামান্য ভগ্নাংশে, অর্থাৎ একটা ভগ্নাংশ তৈরি করব, তবে সেটা দশমিক বা পৌনঃপুনিক থাকবে না। তো কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক বা পৌনঃপুনিকটা তুলতে হয় তাহলে 3টা কথা স্মরণ রাখবেন। 1 নম্বর কথা হচ্ছে পূর্ণ সংখ্যাটা আপনি লিখে নেবেন। আমি এখানেই করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনারা পূর্ণ সংখ্যাটা এখানে লিখে নেবেন 3 6 9। 1 নম্বর কাজ আপনার এটা। 2 নম্বর কাজ হচ্ছে দশমিক বা পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলা বিয়োগ করবেন। আমি আবারও বলছি, দেখা যাচ্ছে না, 3 6 9 পৌনঃপুনিক বা দশমিক ছাড়া সংখ্যাটা আমরা লিখে নিলাম। 2 নম্বর শর্ত হচ্ছে দশমিক বা পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো এই সংখ্যা থেকে মাইনাস করে দিবেন। এখন দেখেন তো, দশমিক এবং পৌনঃপুনিকের মধ্যখানে কোনো পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে? অবশ্যই নাই। যদি না থাকে তাহলে 0। তো 0 বিয়োগ করা যে কথা, না করেই একই কথা। এইগুলো 2টা শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে নিচে ততটা 9 দ্বারা ভাগ করতে হবে। এখানে টোটাল সংখ্যা দশমিকের পরে সংখ্যা রয়েছে 3টা এবং পৌনঃপুনিক রয়েছে 3টা সংখ্যার উপরে। অনেকে বলতে পারো 3-এর উপরে এবং 9-এর উপরে পৌনঃপুনিক, তাহলে তো দেখা যাচ্ছে 2টার উপরে। না, এখানে 3 থেকে শুরু করে 9 পর্যন্ত যত সংখ্যা ভিতরে থাকবে সবগুলোর উপরে পৌনঃপুনিক। সুতরাং 6-এর উপরে পৌনঃপুনিক এটা না দিলেও আমরা ধরে নিব 6-এর উপরে পৌনঃপুনিক, 3-এর উপরে পৌনঃপুনিক, 9-এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমরা কি করব, যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে তার নিচে ততটা 9 লিখব। আমরা 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক দেখতে পেয়েছি, সুতরাং 3টা 9 লিখলাম। আচ্ছা না, 3টা 9 লিখলাম।
এখন আমার কাজ কি? এখন জাস্ট একটা কাজ, ক্যালকুলেটর দ্বারা আপনারা স্বাভাবিক যে ভাগ প্রক্রিয়া আছে সেটা আপনারা ভাগ করে নেবেন, রেজাল্ট এসে যাবে। এই যে 369-রে 999 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট কি আসে? স্বাভাবিক ক্যালকুলেটর, যে কোনো ক্যালকুলেটরের মধ্যে 369 ভাগ 999 সমান টিপলাম 0.369। এখন এখানে কিন্তু 0.369 নাই, তাহলে এটা ভগ্নাংশ আকারে নেওয়া, যে ABC একটা বটম আছে না, এই বটমে টিপ দিলে অবশ্যই দেখতে পাচ্ছ 111 ভাগের 41, অর্থাৎ এখানের আনসারটা হবে গো আনসার, আনসারটা হবে ঘ। তো এই ছিল প্রথম টাইপের অঙ্ক। এভাবে যে কোনো অঙ্ক যদি আসে তাহলে আপনারা পৌনঃপুনিক মুক্ত করার শুধুমাত্র 3টা শর্ত মনে রাখবেন। যতটা সংখ্যা দেওয়া থাকে হুবহু সংখ্যাগুলো লিখে নেবেন, আর পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেটা তার থেকে বিয়োগ করবেন, আর নিচে যতটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ততটা 9 লিখে নেবেন। এরপরে স্বাভাবিকভাবে ক্যালকুলেটর দ্বারা আপনি নর্মাল নিয়মে ভাগ করে দিবেন, আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এই ছিল টাইপ 1। আসুন আমরা টাইপ 2 এর মধ্যে কি দেখতে পাচ্ছি। টাইপ 2 এর মধ্যে লেখা আছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ সংক্রান্ত যে কোনো অঙ্ক যদি আসে তাহলে প্রথমেই আপনি পৌনঃপুনিক মুক্ত করে নেবেন। তারপরে যোগ চাইলে যোগ করবেন, বিয়োগ চাইলে বিয়োগ করবেন, গুণ চাইলে গুণ, ভাগ চাইলে ভাগ। যেমন এখানে এক্স এর মান দেওয়া আছে 0.4 পৌনঃপুনিক, ওয়াই এর মান দেওয়া আছে 0.8 পৌনঃপুনিক। আপনার কাছে 3টা মান দিছে, এক্স প্লাস ওয়াই এর মান এটা, এক্স ওয়াই এর মান এইটা, এবং এক্স বাই ওয়াই এর মান এইটা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স এবং ওয়াই এর এই পৌনঃপুনিক, যেহেতু এখানে পৌনঃপুনিক আছে তাহলে সরাসরি আমরা যোগ যদি করি 8 আর 4 12, না পৌনঃপুনিক মুক্ত করলে ভালো হয়। আমরা যদি পৌনঃপুনিক মুক্ত করি এক্সের মানের, তাহলে 0.4 থেকে পৌনঃপুনিক তুলতে গেলে প্রথমে আমরা মানে টোটালি 4টা লিখবো আর নিচে একটা 9 দিব। তাহলে সরাসরি আমি শুধুমাত্র 4/9 লিখে নিচ্ছি, 4/9। তারপরে এখানে কি, এখানে হবে 8 ডিভাইডেড বাই 9। এখন একবার যোগ করি, আমরা যোগ করলে কি আসে? 4/9 প্লাস 8/9, 4/9 প্লাস 8/9 সমান 1.33। রেজাল্টটা আসছে 1.33, অর্থাৎ 3 অসংখ্যবার আসছে, যে কারণে এটা পৌনঃপুনিক, এটা কারেক্ট। তারপরে এটা যদি আমরা গুণ করি, মধ্যখানে যদি আমরা পূরণ চিহ্ন দিয়ে গুণ করি তাহলে কি আসে? 4 8 32 ভাগ 9 9 81, 0.39। ও উপরে 32 নিচে 81, এখানে ভগ্নাংশ আর দশমিকে নেয় নাই, তাহলে 4 8 32 9 9 81, এটাও ঠিক আছে। এরপরের ইয়েটা হচ্ছে এক্সের মান ওয়াই এর মান দ্বারা ভাগ করব। তাহলে এক্সের মানটা কি পেয়েছি আমরা? এক্সের মান পেয়েছি 4/9, এক্সের মানটা পেয়েছি 4/9, 4 ডিভাইডেড বাই 9। তার নিচে ওয়াই এর মানটা কি? 8 ডিভাইডেড বাই 9। 9 যদি আমরা কেটে দেই তাহলে উপরে থাকবে 4, নিচে থাকবে 8, আর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 2 বার, অর্থাৎ 0.5। এটাও কারেক্ট। তার মানে এখানের প্রত্যেকটা অপশনই কারেক্ট, যে কারণে আনসার হবে গ। এই ছিল 2 নম্বর টাইপ। 3 নম্বর টাইপ হচ্ছে মূলদ এবং অমূলদ। এখানে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে ওই টাইপটা পরীক্ষা এসে থাকে, যে কারণে এটা একটু বোঝার দরকার। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর যেটাকে p/q আকারে লেখা যায় না সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এখন p/q আকারে বলতে, যেমন মনে হয় √2, এই সংখ্যাটার যদি আমরা √, ক্যালকুলেটর দ্বারা ব্যবহার করি তাহলে তার মান আসবে √2 সমান 1.4142, 1.4142, তারপরে 13, এভাবে অসংখ্য।
অর্থাৎ এই সংখ্যাটাকে আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারবেন না, কারণ এই সংখ্যাটা কি অসংখ্য মান আছে তার, যে কারণে এটাকে আপনি p/q আকারে লিখতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাকে বলি √9 এই সংখ্যা সমান কত 3, এটা কিন্তু আমরা p/q আকারে লিখতে পারি, কারণ এর নিচে কি আছে 1 আছে। কিন্তু এটাকে আমরা কখনো p/q আকারে লেখা যায় না। তো যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যাবে না, অর্থাৎ এক কথায় যেগুলার √ওভার থাকবে সাধারণত সেগুলোই মূলত অমূলত সংখ্যা, আর √ওভার ছাড়া কাটাকাটি যদি যায় তাহলে সেগুলো হবে অমূলত সংখ্যা। কাটাকাটি যদি না যায় সেগুলো হবে অমূলত সংখ্যা, আর যদি যা দেখা যায় কাটাকাটি যায় তাহলে সেটা হবে কাটাকাটি গেলে মূলত সংখ্যা আর না গেলে অমূলত সংখ্যা। তো আমি আবার বলছি যে p/q আকারে যদি লেখা যায় তাহলে সেটা হবে মূলত, আর p/q আকারে যদি লেখা না যায় তাহলে সেগুলো হবে অমূলত সংখ্যা। এখন আমরা দেখি একটা অঙ্ক ভালোভাবে বোঝার চেষ্টা করি। আপনাকে 4টা অপশন দিয়ে বলছে কোনটি মূলত সংখ্যা, অর্থাৎ যার মানটা p/q আকারে লেখা যাবে, p/q আকারে লেখা যাবে। এবং দেখুন তো প্রথমে √18 যে সংখ্যাটা আছে, √18 এই আর নিচে আছে কত 32, এটাকে যদি আমরা এভাবে লিখি 2 × 9 নিচে হচ্ছে কি 32, তাহলে 9 বর্গমূল 3 নিচে উপরে √2 আর নিচে হচ্ছে কি 32। মানে এখানে একটা সংখ্যা পাওয়া গেছে যেটা লিমিটেড, অর্থাৎ p/q আকারে লেখা যায়। আর কোনো সংখ্যা এটা অসীম আসবে, এটাও অসীম আসবে, এটাতে লেখা যাবে না, এটা লেখা যাবে না, তার মানে এটাই হবে আনসার, অর্থাৎ এটাকে p/q আকারে লেখা যায়। এই ছিল টাইপ 3। টাইপ 4-এর মধ্যে দশমিক লাস্ট টাইপ, এটা দশমিক বা পূর্ণ অথবা মৌলিক, পূর্ণ ও স্বাভাবিক সংখ্যা সম্পর্কিত। এখানে মূলত অনেকটা টাইপ আছে, তো যেগুলা সবগুলা তো লেখা আসলে বোর্ডে সম্ভব নয়, আমি একটা দেখাচ্ছি, এই অনুযায়ী আপনারা বাকিগুলা পূর্ণবর্গ কি না, পূর্ণবর্গ আপনারা জানেন স্কোয়ার করলে যে মানগুলো আসে এই মানগুলো যদি হয় তাহলে অবশ্যই এটা পূর্ণবর্গ। আর মৌলিক মানে যেগুলাকে ভাঙা যায় না, অর্থাৎ 3, 5, 7 এগুলো মৌলিক সংখ্যা। তারপরে পূর্ণ ও স্বাভাবিক সংখ্যা। আপনাকে বলছে একটা অঙ্ক √5-এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। তো প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে √5-এর মানটা আপনি ক্যালকুলেটারে বের করে নেবেন। √5 সমান দিলাম আসছে 2.2360, 2.2360, এরপরে আসছে 67977। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো 4 দশমিক স্থান পর্যন্ত লেখার জন্য বলা হচ্ছে, যে কারণে 2.2360 আমরা এতটুকু পর্যন্ত রাখবো। এখন কথা হলো এতটুকু পর্যন্ত রাখবো, বাকিগুলো যে বাদ দিব, কিভাবে বাদ দিব? যত গড় পর্যন্ত রাখার কথা বলবে সে গড়ের পরের সংখ্যাটা যদি 5, 6, 7, 8 অর্থাৎ 5-এর বড় কোনো সংখ্যা থাকে তাহলে এখানে 1 বাড়িয়ে লিখবেন, 1 যোগ করে দিবেন। আর যদি যত গড় পর্যন্ত বলবে সে গড়টা যদি 5-এর ছোট হয়, অর্থাৎ 4, 3, 2, 1, 0 এগুলো যদি থাকে তাহলে যা আছে তাই লিখবেন। তাহলে এখানে আমাদেরকে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত লেখার জন্য, যে কারণে 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে গেলে আমরা 5 নম্বর ঘরে দেখবো কত আছে। 5 নম্বর ঘরে আছে 6, আর এই 6 সংখ্যাটি হচ্ছে 5-এর বড়, যে কারণে এখানে আপনি 1 যোগ করে দিবেন, তাহলে 2.2361 আমাদের আনসার হবে এটা। তো এই ছিল অধ্যায় 1 বাস্তব সংখ্যার। এর বাইরে মূলত আর কোনো নাই। তো টোটাল বোর্ডে আসা প্রশ্নগুলো আসলে একত্রিত করা, বোর্ডের মধ্যে উপস্থাপন করা খুবই অসম্ভব। আমি শুধুমাত্র টাইপটা আলোচনা করেছি। কারো যদি ইচ্ছা জাগে যে এই টাইপের অঙ্কগুলো আমি একত্রিত করব, তাহলে আপনারা নিজ দায়িত্বে করে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি অবশ্যই একটা বই লিখেছি, এই বইটা আপনারা নিতে পারেন। শুধুমাত্র ফটোস্টেটের যে টাকাটা আছে, অর্থাৎ এই বইটা আমি নিজে হাতে লিখেছি, কোনো কম্পিউটার নয়।
150 টাকা। আপনারা কমেন্টস বক্সে আপনার নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকে। ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আপলোড দেব, সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।